এই যে সেই লালগোলা মুক্ত সংশোধনাগার মুর্শিদাবাদ। তো মন্দিরের ভেতর প্রবেশ করছি এখন। 1959 সালে এটা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল এটা। এবং এই মন্দিরের ভেতরে বসেই তিনি বন্দে মাতরম দেখেছেন। আনন্দ উঠে ভাঙনের অবস্থা এরভাবে ভেঙে যায় পার। তো এই যে নদী আর মাঝখানে একটা চর জেগেছে। তো রানাঘাট থেকে ট্রেন ধরেছি 5টা 5-এর, মানে ভোর 5টা 5-এর হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার। তো রানাঘাটের থেকে আর দেখাতে পারিনি, কারণ আমাদের ট্রেনটা আসার প্রায় 2 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। তো রানাঘাট থেকে ট্রেন ধরেছি 5টা 5-এর সময়। আর ট্রেনের অবস্থা এরকম। ট্রেনটা খুব উন্নত করেছে, বসার সিটগুলো বেশ মোলায়, এই যে এরকম অবস্থা। সিটিং কম্পার্টমেন্ট। আর ভাড়া মাত্র 35 টাকা। রানাঘাট থেকে লালগোলার ভাড়া 35 টাকা। এসে পৌঁছলাম লালগোলাতে। তো রানাঘাট থেকে সময় লাগলো 3 ঘন্টা। 5টায় উঠেছিলাম, 8টায় নামার কথা, 8টায় 1 মিনিট লেট। 3 ঘন্টা নামার, 3 ঘন্টা সময় লাগলো। তো এই যে লালগোলা স্টেশন, এটা হচ্ছে ভারতের শেষ স্টেশন। এইদিকে রেল লাইন রয়েছে কিছুটা। কাকা এদিকে রেল লাইন রয়েছে, ট্রেন যায় নাকি এদিকে, না শুধু ঘোরার জন্যে? ও আচ্ছা, এইদিকে রেল লাইন রয়েছে শুধুমাত্র ট্রেনটা ঘুরে ইঞ্জিনটা ঘুরিয়ে আনার জন্যে, আর এদিকে কিচ্ছু নেই। মানে এটাই হচ্ছে ভারতের শেষ স্টেশন লালগোলা। তো এখান থেকে 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে এখন বেরোবো। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে যাব। বাইরে গিয়ে বাজার থেকে কিছু খেয়ে নেবো প্রথমে। তারপর ওখান থেকে হেঁটেই প্রথমে আমরা যাব রাজবাড়িতে, তারপর মন্দিরে, এবং তারপর ওখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় চলো দেখাচ্ছি। তো স্টেশন থেকে সোজা বেরিয়েই কিন্তু এখানে পড়বে লক্ষ্মীনারায়ণ মন্দির। সেই লক্ষ্মীনারায়ণ মন্দির। ওপরে খুব সুন্দর করে কারুকার্যগুলো করা রয়েছে, বা দেবদেবতার মূর্তি করা রয়েছে। এবং এদিকে হিন্দি ভাষা, এদিকে ইংরেজি, তার ওপরে বাংলায় লেখা রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। তো মন্দিরের ভেতর প্রবেশ করছি এখন। আচ্ছা, স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। ভেতরে আরেকটা গেট রয়েছে, আর গেট দিয়ে ঢুকে মন্দিরটা কিন্তু বেশ ছোট জায়গায়, কারণ এই বাদিকে লক্ষ্মীনারায়ণ আশ্রম, ঢুকে ডান দিকে রয়েছে শিবলিঙ্গ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো শিবলিঙ্গটা রয়েছে ডান দিকে, আর সোজা গিয়ে মন্দিরটা, এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির। দাদা মূর্তি কি পাথরের তৈরি, শ্বেত পাথরে? আচ্ছা আচ্ছা। তো খুব সুন্দরভাবে কিন্তু মূর্তি তৈরি করা রয়েছে। তো মন্দিরের চারিপাশে এরকম একটা ঘোরা যাবে, যা বা পরিভ্রমণ করা যাবে। বাহ। তো এখানে গণেশের ছবি রয়েছে। আচ্ছা, এটা কোন দেবী আমি বুঝতে পারছি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। এক হাতে তরবারি আর এক হাতে ত্রিশূল। পেছনের দৃশ্যটা এইরকম, খুব সুন্দরভাবে নির্মাণ করা রয়েছে এগুলো। আচ্ছা ঠাকুরমশাই, এই জগদ্ধাত্রী শীতলা দেবী। আচ্ছা আচ্ছা, সন্তোষী মা আছে। এটা রাম সীতার মূর্তি। আর হ্যাঁ, এটা হচ্ছে মা দুর্গার মূর্তি। আর এটা হচ্ছে হনুমানজির মূর্তি। এই গন্ধমাদন পর্বত হাতে করে রয়েছে। আর এইখানে রয়েছে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। হ্যাঁ, নরসিংহ। প্রত্যেকটা মূর্তি কি শ্বেত পাথরের তৈরি?
প্রত্যেকটা মূর্তি শ্বেত পাথরের তৈরি, সব শ্বেত পাথরের তৈরি। তো ঠাকুর মশাইয়ের কাছে এই মন্দিরের বিশেষত্ব সম্পর্কে কিছু শুনে নেব। হ্যাঁ, এটা 1959 সালে এটা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। এটা আপনার হরিদ্বার থেকে হরিহর বাবা, লালগোলা নাগরমল আগরওয়ালা এবং লালগোলা বাসী সমেত, এখানে কমিটি সমেত এই মন্দিরটাই স্থাপন করা হয়েছিল। এটার বছরে জন্মাষ্টমী পালন হয়, হনুমান জয়ন্তী হয়, জল জুলুস বেরায়। এখান থেকে লালগোলাবাসীর বিশেষ অবদান আছে। তার সঙ্গে আমাদের এখানে মেন উদ্যোক্তা আছে হরিরাম আগরওয়ালা, তারপরে আগরওয়াল সমাজ আছে। এই মন্দিরটা খুব জাগ্রত। হ্যাঁ, খুব জাগ্রত, খুবই জাগ্রত। মানে যেখানে যা মনের কামনা পূর্ণ করেন তা ভগবান লক্ষ্মীনারায়ণ তাদের মনোবাসনা পূর্ণ করেন। আচ্ছা, তো যেটা শুনলাম ঠাকুর মশাইয়ের কাছে এই মন্দিরের বিশেষত্ব সম্পর্কে, মন্দিরটা খুবই জাগ্রত, খুব জাগ্রত মন্দির। মানে মনস্কামনা যে যা করেন তা পূর্ণ হয়। তো লুচি 5 টাকা বিছনা প্যাক করতে হবে না, এখনই খাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে 3টে করে দেন। আর হচ্ছে 3টে করে লুচি দেন। ডিম সেদ্ধ আছে নাকি? ঠিক আছে। তো অনেক ভোরে বেরিয়েছি, এখান থেকে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আবার ওদিকে যাবো। তো স্টেশন থেকে টোটোয় উঠলাম 10 টাকা ভাড়া রাজবাড়ির জন্য। তো এটাও যেতে পারো, মোটামুটি 1.5 কিলোমিটার মতো দূর। তো টোটোয় 10 টাকা। দাদা এই মাঠটার নাম কি? এমএন একাডেমি। আচ্ছা আচ্ছা। তো এখানে লেখা রয়েছে আই লাভ লালগোলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মহেশ নারায়ণ একাডেমি, এমএন একাডেমি স্কুল হচ্ছে এটা, তাই তো? উল্টো দিকে মাঠ, আর এখান থেকেই সোজা চলে যেতে হবে। তো রাজবাড়ির মোড়ে চলে এসেছি, আর এই যে সামনেই রাজবাড়ি দেখাচ্ছি তোমাদের। এই যে সেই রাজবাড়ি আর মুক্ত জেলে, ওই তো এই যে রাজবাড়ি, আর এই যে সামনে হচ্ছে চায়ের দোকান। এই চায়ের দোকানে যারা চাওয়ালা আছে তারা কিন্তু সবাই বন্দি মানে হচ্ছে রাজবাড়ি মুক্ত জেলের বন্দি। আর এই যে রাজবাড়ির সামনে, এই রাজবাড়িটা বর্তমানে জেল এর বা সংশোধনাগারে রূপান্তরিত করা হয়েছে। এটা হচ্ছে মুক্ত সংশোধনাগার। মুক্ত সংশোধনাগার মানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এটাই হতো একমাত্র মুক্ত সংশোধনাগার, যেখানে সকাল 9টায় হাজিরা দিয়ে সব কয়েদিদের বের করে দেওয়া হয়। আর এখানে যে কয়েদিরা রয়েছে প্রত্যেকেই হচ্ছে যাবজ্জীবনের আসামি। তো তাদের বাড়ি বিভিন্ন জায়গায়, কিন্তু কাজ করতে হয় লোকালে। তো 9টায় হাজিরা দিয়ে বের করে দেয়, আবার সন্ধ্যে 7টায় হাজিরা নেয়, মানে বেরিয়ে যায়, আবার কাজ করে সন্ধ্যে 7টার মধ্যে ঢুকে যায় সেই জেলখানা বা সংশোধনাগারের মধ্যে। আর এই যে রাজবাড়ি কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটাই কিন্তু রূপান্তরিত করা হয়েছে সংশোধনাগারে। এটা মূল গেটে তালা দেওয়া রয়েছে, আর পাশ থেকে একটা ছোট যাওয়ার জায়গা আছে, এটাও গেট, এই গেটটা খোলা রয়েছে। আর প্রাঙ্গণ হচ্ছে এইটা। তো উঁচু পাঁচিল, বিশাল উঁচু পাঁচিল, প্রায় 25-30 ফুট তো হবেই পাঁচিলের উচ্চতা। আর ডান দিকে রয়েছে কি এটা দেখি। আচ্ছা, এটা ছিল কুয়ো, বর্তমানে সেটা বোঝাই হয়ে গেছে। আগে এখান থেকেই জল নেওয়া হতো। তো রাস্তাটা নতুন করা হয়েছে, এই রাস্তার দুপাশে সুপারি গাছও লাগানো হয়েছে। তো ওই মুক্ত সংশোধনাগারের ভেতরে আম গাছে কিন্তু বেশ আম হয়েছে। এই যে সেই লালগোলা মুক্ত সংশোধনাগার, মুর্শিদাবাদ। আর এই সোজা রাস্তা চলে গেছে মন্দিরের দিকে, যেটা হচ্ছে লালগোলা কালী মন্দির। আর ডান দিকে রয়েছে, ডান দিকেরটা কি দাদা? কোয়ার্টার। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ভাগীরথী ভবন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে ভাগীরথী ভবন, এই যে মানুষটি যাচ্ছেন, এই মানুষটিও কিন্তু জেলের একজন বন্দি। আর এই সংশোধনাগারের সামনেই রয়েছে মহাদেবের মূর্তি করা, পাশে নন্দী মহারাজ, আর আরেকটু এগিয়ে গেলে মন্দির।
তো রাজবাড়ির ইতিহাস আর বেশি কিছু বললাম না। রাজবাড়িটা তৈরি করেছিল যোগেন্দ্র নারায়ণ রায়। তো এই রায় রাজপরিবারই রাজবাড়িটা তৈরি করেছিল। তো ইতিহাস গুগলে সব কিছুই পাওয়া যাবে, ইতিহাস সম্পর্কে আর বেশি বললাম না। তো রাজবাড়ির ঠিক আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে রয়েছে এই মন্দিরটি। মন্দিরটি বর্তমানে প্রবেশ করা যায় না, মন্দিরের ভেতর কাজ চলছে। আর ঠিক এই মন্দিরের পাশে রয়েছে সেই বিখ্যাত কালী মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখন। তো এদিকে একজন ঢাক বাজাচ্ছে, দুদিকে দুটো ঢাক বাজাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র ছবি আঁকা নয়, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে পুরো কাজ করা, তার উপর ছবি আঁকা। তো মন্দিরের ভেতর প্রবেশ করছি। এরকম লাল রঙের কাঠের দরজা, আর এই সেই মন্দির। ও, মন্দিরের ভেতরে কিন্তু এই যে সতীর দেহচ্ছেদের সেই আগের মুহূর্তের একটা প্রতিকৃতি আঁকা রয়েছে বা খোদাই করে আঁকা রয়েছে, স্বামী বিবেকানন্দ। আর এটাকে আমি বুঝতে পারছি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটাই মনে হয় সেই রাজার ছবি বা রাজার মূর্তি। এটা রাজা রামমোহন রায়। তো এই মন্দিরে কিন্তু আসতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন বহরমপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন তখন কিন্তু তিনি এই মন্দিরে আসতেন, এবং এই মন্দিরের ভেতরে বসেই তিনি বন্দে মাতরম লিখেছেন। আনন্দ মঠের যে শেষ খণ্ড, সেখানে যে বন্দে মাতরম গানটি আছে আমাদের ভারতের জাতীয় স্তোত্র হিসেবে, সেই বন্দে মাতরম গানটি কিন্তু তিনি এখানে বসেই লিখেছিলেন, এই মন্দিরের ভেতরে বসেই। এছাড়াও এই মন্দিরে কিন্তু পরাধীন ভারতে এখানে আসতেন তার সঙ্গে দেখা করতে রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং কাজী নজরুল ইসলামের মতো বিখ্যাত মানুষেরা। কথিত আছে কাজী নজরুল ইসলাম কিন্তু এখানে এসে শাক্ত সাধনা করতেন শেষ বয়সে। এই যে মায়ের মন্দির, আর মন্দিরে ঢোকার ঠিক আগে ডান দিকে রয়েছে একটা এরকম বট গাছ। বট গাছ না এটা, আমি প্রথমে ভেবেছিলাম বট গাছ, কিন্তু এটা বট গাছ নয়। দাদা এটা কি গাছ গো? পাকুড় গাছ। আচ্ছা আচ্ছা। এই যে নিচে অসংখ্য এই শঙ্খগুলোকে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ, হয়তো আমি যদি ভুল হই কমেন্টে ঠিক করে দিও বলে আমায়। তো এই শঙ্খগুলো রাখা রয়েছে, আর এখানে মহাদেব এবং গণেশজির ছবি আঁকা রয়েছে, রাখা রয়েছে। সামনে রয়েছে কিছু শিলা, অসংখ্য শিবলিঙ্গ, এরকম শ্বেত পাথরেরও রয়েছে, কোষ্ঠী পাথরেরও রয়েছে। আর এখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান এরকম, আর মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলটা খুলে দিয়ে যান। তো প্রচুর রয়েছে কিন্তু এদিকে এরকম ঢিল বাঁধা। মন্দিরের ভেতর প্রবেশ করছি। দাদা আপনি কি মন্দিরের সেবাই তো? আচ্ছা আচ্ছা। তো এই যে হাঁড়ি কাঠটা, এখানে কি এখন বলি হয়? মানে ফল বলি হয় পুজোর সময়? আচ্ছা আচ্ছা। আগে হতো? আচ্ছা আচ্ছা, উৎসর্গ করে এখন ছেড়ে দেয়। মন্দিরের প্রত্যেকটা স্তম্ভের দেওয়ালে খুব সুন্দরভাবে খোদাই করা রয়েছে সমস্ত কিছু। এই যে মায়ের যে তিনটি রূপ, শ্যামা রূপ, তারা রূপ, তিনটে রূপে কিন্তু খুব সুন্দরভাবে আঁকা রয়েছে বা খোদাই করা রয়েছে সিমেন্ট দিয়ে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখন। তো মায়ের রূপ কিন্তু খুব অসাধারণ মন্দিরের।
এই যে সেই খুব সুন্দরভাবে কাঠ দ্বারা নির্মিত মায়ের মুখ, এটা হচ্ছে দারুকাঠ দ্বারা নির্মিত। তো এই মায়ের যে এখানে আসার কাহিনী, এর পেছনেও কিন্তু একটা কাহিনী রয়েছে, যেটা গুগল ঘাটলেও পাওয়া যাবে। তবে আমার যতটুকু আমার মনে আছে বা আমি জেনেছি যে এই মূর্তি আগে ছিল কাটোয়ায়। কাটোয়ার এক বৈষ্ণব বা ব্রাহ্মণ পরিবারে তারা কিন্তু পুজো করতেন। কাটোয়ার ব্রাহ্মণ পরিবারের লোকেরা কিন্তু পুজো করতেন। এইবার সেইখান থেকে কাটোয়ার ওই ব্রাহ্মণ পরিবারে একসময় পুজো বন্ধ হয়ে যায় এবং সেই পরিবারের একজন মানুষ তিনি বৈষ্ণব হয়ে যান বা সন্ন্যাস হয়ে যান এবং মাকে নিয়ে চলে আসেন দেবীপুরে, যেটা এখন রয়েছে ওই পাশে রাজশাহীর দেবীপুর, সেই দেবীপুরে। তো দেবীপুরে তিনি একা ছিলেন, একাই মায়ের পুজো করতেন। তো তিনি মারা যাবার পর তার মূর্তিটা কিন্তু পুরো দেবীপুরটাই কিন্তু চলে যায় পদ্মার ভাঙনে। তো পুরো দেবীপুর যখন পদ্মার ভাঙনে চলে যায় তখন মায়ের কাঠামো জলে ভেসে ভেসে এখানে আসেন। কলকলি যে নদীটা রয়েছে সেই নদী ছিল আগে পদ্মার সঙ্গে যুক্ত, পদ্মার শাখা নদী একটা, পদ্মার সঙ্গে পুরোপুরি যুক্ত ছিল। এখন নদীর গতিপথ পরিবর্তনের ফলে সেটাতে জল খুবই কম থাকে, কিন্তু কলকলিতে আগে খুব জল থাকতো। সেই কলকলিতে এসেই মায়ের কাঠামোটা বেঁধেছিল এবং রাজা যোগেন্দ্র নারায়ণের কাছে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এখানে প্রতিষ্ঠিত হবে। তো প্রতিষ্ঠা করাও হয়েছিল এবং আদেশ দিয়েছিলেন কাটোয়া থেকে দুজন ব্রাহ্মণকে আনতে হবে। সেই হিসেবে ব্রাহ্মণও এসেছিল কাটোয়া থেকে। তো ব্যাপার আছে যে এই মূর্তি প্রতিষ্ঠা করার সময় মায়ের মূর্তিটা সম্পূর্ণ অন্যরকম, দেখে বুঝতে পারছো। তো এই মূর্তি প্রতিষ্ঠা করার সময় 108টা বলি দেওয়া হয়েছিল। তো এই বলির কারণে নাকি মা আবার এখান থেকে চলে যেতে চেয়েছিল। মানে এইখানকার মা বলি পছন্দ করেন না, তাই বলির কারণে এই বলি দিয়েছে যদি মা আবার এখান থেকে চলে যেতে চেয়েছিল, স্বপ্নাদেশ দিয়েছিল। তো সেই কারণে মাকে কিন্তু শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়েছে বা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে মা এখান থেকে চলে যেতে না পারেন। তো এর জন্যই কিন্তু শৃঙ্খলায়িত বা শৃঙ্খলিত কালিমা বলা হয়। ব্যাপারে একটু আগে বললাম যে 6টা শিবলিঙ্গ আছে, কিন্তু 6টা নয়, 3 আর 3 6। আর এই ঘরে কিন্তু জোড়া শিবলিঙ্গ, এই যে জোড়া শিবলিঙ্গ এখানে স্থাপন করা রয়েছে। না, এটাতে একটা রয়েছে, একটা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আর এখানেও একটা। মানে এই মন্দিরে মোট শিবলিঙ্গের সংখ্যা হচ্ছে 10টা শিবলিঙ্গ রয়েছে বিভিন্ন ঘরে। 9টা ঘরে, 8টা ঘরে 8টা, আর একটা ঘরে জোড়া শিবলিঙ্গ, মোট 10টা। একটা দাদা পুজো করতে এসেছিলেন, তিনি কিন্তু মায়ের প্রসাদ দিয়ে গেলেন। তো এই যে মায়ের প্রসাদ, তো সত্যি আমরা ভাগ্যবান। এই মন্দির থেকে ঠিক বেরিয়ে এই মন্দিরের সামনে রয়েছে আরেকটা রাজবাড়ির অংশ। এই যে বিশেষত এটা কিন্তু ভালো করে দেখলে লক্ষ্য করা যাবে যে এটা এখন তো সম্পূর্ণ ঢোকা বারণ। তো ব্যাপার হচ্ছে এইখানে সামনের যে নকশাটা করা রয়েছে সেটা কিন্তু হাজারদুয়ারি প্যালেসের মতোই অনেকটা নকশাটা। তো এটা আসলে ছিল হচ্ছে রাজার কাজ করবার আর কি ঘর, রাজবাড়িরই একটি অংশ। এর মধ্যে এখন নির্জন, কেউ যায় না, যাওয়াও যায় না, এরকমভাবে গেট দেওয়া রয়েছে। আর ঠিক ডান দিকে রয়েছে আরেকটি গেট, এই গেট দিয়ে বেরিয়ে আমরা এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাব। তো যেই বললাম যে কলকলি কিন্তু এই যে হচ্ছে সেই কলকলি, সিঁড়ি বাঁধানো রয়েছে। এখন এখানে পুরো মাঠ মতো হয়ে গেছে, জল নেই, বর্ষাকালে একটু জল থাকে। আর ওই পাশে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, এখানে আর এখন জল আসে না। তো এই ঘাট থেকেই কিন্তু মায়ের মূর্তির যে কাঠামোটা এই ঘাট থেকেই পাওয়া গেছিলো। আর এই পাশ থেকে সেই রাজবাড়ির যে অংশটা, সেই অংশটার দৃশ্য এইরকম। এই যে কলকলি দেখে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি এইদিকে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে পড়বে হচ্ছে পাহাড়পুর মোড়। সেই পাহাড়পুর মোড় থেকে যেতে হবে আমাদের ডান দিকে। তো এইখান থেকে গাড়ি রিজার্ভ করতে হবে, টোটো সব রিজার্ভ করতে হবে খান্দুরা যাওয়ার জন্য, গিয়ে আসার জন্য। কিন্তু আমাদের কম সময় লাগবে, আমাদের আবার ওখান থেকে অন্য একটা জায়গায় যেতে হবে, ওর জন্য আমরা রিজার্ভ করব না।
তো এখান থেকে ডাইরেক্ট পাহাড়পুর মোড় থেকে যাব খান্দুরার উদ্দেশ্যে। 30 টাকা মতো ভাড়া নেবে টোটোতে। তো টোটো ধরে আমরা যাচ্ছি হচ্ছে খান্দুরার উদ্দেশ্যে। দাদা কতক্ষণ, কত কিলোমিটার? প্রায় 5। তো 30 টাকা করে ভাড়া, 5 কিলোমিটার। কত সময় লাগতে পারে? মোটামুটি মিনিট 20-25 লাগবে বলছে। তো চলো যাই। খান্দুরা তো 30 টাকার বিনিময়ে টোটো করে চলে এসেছি পুরো পদ্মা নদীর সামনে, বা পদ্মা নদীর পুরো এপাশে। এই যে পদ্মা নদী, ওপাশ থেকে এসছে, ওপাশেও বাংলাদেশ, এপাশেও বাংলাদেশ। বুঝছো? আচ্ছা আচ্ছা, ওই চরের এই পাশটা হচ্ছে ভারতবর্ষ, আর চরের ওই পাশটা বাংলাদেশ। যাই হোক, এখন পাড় ধরে হেঁটে চলেছি। তো পাড়ে বোল্ডার দেওয়া আছে যাতে বেশি পার না ভেঙে দিকে চলে আসে, তার জন্য। খুব সুন্দর কিন্তু। তো ভারতবর্ষের একমাত্র লালগোলাতেই পদ্মা নদী দেখা যায়, আর কিন্তু কোথাও পদ্মা নদী দেখা যায় না ভারতবর্ষে। আমরা জানি পদ্মা নদী বাংলাদেশে চলে গেছে, আর ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো পদ্মা নদী শুধুমাত্র লালগোলার এই জায়গাতেই রয়েছে। এই যে সেই পদ্মা নদী, আর এই অঞ্চলটা হচ্ছে ভারতের শেষ অংশ, ভারতবর্ষের শেষ স্থল হচ্ছে এইটা। ওই পাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের নৌকা। দাদু, ওই পাশে কি বাংলাদেশ? পাহাড় থেকে ওদিক মানে এই নদীর অর্ধেক কি ভারতের মধ্যে, না পুরোটাই ভারতের মধ্যে? আচ্ছা, এই চরটা ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে, আর ওইটা বাংলাদেশের মধ্যে। ওদিকে মনে হয় রাজশাহী নাকি? রাজশাহী, ওদিকে রাজশাহী। তো ব্যাপার হচ্ছে এই অংশটা দেখো কিভাবে পাড় ভেঙে গেছে। দেখেই ভয় লাগছে কিন্তু। উঠে ভাঙনের অবস্থা এরকম, এভাবে ভেঙে যায় পাড়। নদীর পাশে এরকম বোল্ডার তো দেওয়া হয়েছে, কিন্তু অসংখ্য এরকম বস্তা ভর্তি বালি দেওয়া হয়েছে, মানে বালি ভর্তি বস্তা, বালি ভর্তি বস্তা দেওয়া হয়েছে যাতে পাড় না ভাঙে। তাও পাড় ভেঙে যাচ্ছে। যে ভাঙন কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। এখন জল নেই, কিন্তু বর্ষাকালে এই পর্যন্ত জল উঠে যায়, এই পর্যন্ত জল উঠে যায় বর্ষাকালে। এখন বর্ষা নেই জন্য জলটা নেই, আর জল তো ব্যাপার হচ্ছে পদ্মা নদী দেখার ইচ্ছে কিন্তু বহুদিন ধরে ছিল, আজ সেটা পূর্ণ হলো লালগোলা এসে পদ্মা নদী দেখে। তো আমার সাথে সাথে তোমরাও দেখলে এই সেই পদ্মা নদী। তো এই যে খান্দুরা গ্রামের কিন্তু মানুষেরা পদ্মা নদীতেই স্নান করে, এবং জামা কাপড়ও ওখানেই কাচেন। দূরে দেখা যাচ্ছে স্নান, সেদিকে আর নামছি না। ওইদিক সামনের একটা চর রয়েছে, সেই চরের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এই যে নদী, আর মাঝখানে একটা চর জেগেছে। সেই চরের দিকে এখন এগিয়ে চলেছি। তো সাইকেল রাখা রয়েছে কিছু, বাচ্চারা মনে হয় এসেছে এখানে। চরটা অনেকটা ঘুরে যেতে হবে চরে।
মানে বিশাল খাড়া জায়গা এটা। যদি জল বেশি হয়ে যায় বর্ষাকালে, তখন এইখানে আসলেই মোটামুটি এইখান থেকে এইটুকু এক মানুষ ডুব, মানে অনেকটা নিচু। জাল দিয়ে রেখেছে এখানে মাছ ধরার জন্য নিচে। আমরা ওই দিক দিয়ে ঘুরে তারপর যেতে হবে আমাদের এই চরে। চরের ঠিক ডান দিকে লিচু বাগান রয়েছে, লিচু গাছে মানে অনেক লিচু হয়েছে। তো আওয়াজ হচ্ছে গামলায়, আমার মনে হচ্ছে লিচু পারছে কেউ। হ্যাঁ উঠেছে, গাছে উঠেছে, গাছে উঠে লিচু পারছে। প্রচুর লিচু হয়েছে গাছে। এদিকে লিচুর ফলন কিন্তু বেশ ভালো। এই লিচু কি পেকে গেছে? কি এখন পেরে নিয়ে যাচ্ছে নাকি? ঘন্টা টানালে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওপরে টিনের ঘন্টা। এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে টিনের ঘন্টা। যদি পাখি আসে, এই ঘন্টা করা হয়েছে, যদি পাখি আসে দড়ি ধরে টান দেবে এক জায়গা থেকে নিচে বসে, পাখিরা ভয়ে উড়ে যাবে। তো ভালো কিন্তু লিচু, অনেক লিচুর ফলন। দুটো নিচ্ছি, দুটো নিলাম। তো ভালো কিন্তু পদ্ধতি, কোনো আর্টিফিশিয়াল ঘন্টা ঠন্টা না, একদম একটা ভাঙা টিন আর একটা কাঠ, মানে কল করে একটা ঘন্টার মতো করা হয়েছে। দড়ি ধরে টানলেই সেই ঘন্টা বাজবে এবং পাখিরা ভয়ে উড়ে যাবে, লিচু নষ্ট হবে না। ভালো বুদ্ধি কিন্তু। তো এই সেই লিচু, মিষ্টি আছে লিচু, কিন্তু টক একটু টকভাবেও রয়েছে, মানে পুরোটা এখনও পাকেনি। এর রঙটা যখন পুরো লাল হয়ে যাবে তখন এটা হয়তো থাকবে না, কিন্তু টেস্ট খুব ভালো। তো ব্যাপার হচ্ছে এবার এই চরটায় নামবো। চরের রাস্তাটা ঠিক এরকম, এই যে অনেকটা এখান থেকেই নামেন, আস্তে আস্তে নামা যাবে না, একবারে নামলে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। মানে বেশ পিছল খায়, একবারে কষ্ট করে নিচে নামতে হবে না। পিছল খেলে বিনা কষ্টে নিচে নেমে যাবে একদম গড়াতে গড়াতে। তো ঠিক আছে, কিন্তু মাঝখানে যে চওড়াটা, এটা কি করে পার হব? চেষ্টা করি পার হওয়ার, লাফ দিয়ে। আর চরে হচ্ছে শুধু সাদা বালি, শুধু সাদা বালি এই চরে ভর্তি রয়েছে। সামনেটা আবার উঁচু, কিন্তু এ পাশটা নিচু, সামনেটা উঁচু, ও পাশে তো আরও নিচু, ও পাশে জল রয়েছে। এই যে চর, মাঝখানে নৌকা নিয়ে মাঝিরা মাছ ধরছেন। তো প্রত্যেকটা নৌকায় ভারতবর্ষের পতাকা কিন্তু লাগানো রয়েছে, যেহেতু এগুলো ভারতীয় নৌকো। আর ওই পাশে যে নৌকোগুলো রয়েছে সেগুলোতে বাংলাদেশের পতাকা। মানে ক্যামেরায় অতটা আসছে না জুম করে, যতটা আসছে দেখানোর চেষ্টা করছি। বেশ পরিষ্কার জল।
বেশ পরিষ্কার জল। তো এখানে কিছু কাকু রয়েছে। তো এখানে মাছ ধরে কখন? এপারে আসবে না মাছ ধরে? কখন? এই মোটামুটি 1:30টার সময়। 1:30টার সময় থেকে আসবে? হ্যাঁ। তো এখানে কি ইলিশ মাছ পাওয়া যায়? পাওয়া যায় ইলিশ, কাজলি, বাসট সব পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। নদীর মাছের কি শেষ আছে? মানে এখান থেকে ইলিশ পাওয়া যায়, মানে এখন পাওয়া যায় না সব বর্ষাকালে? বর্ষাকালে এখনো পাওয়া যায়। এখনো পাওয়া যায়? হ্যাঁ। এখানে মাছ পাবে না, হ্যাঁ, মাছ চলে যায় মানে লালগোলা। বাস স্ট্যান্ডে মাছগুলো করে ডেলিভারি করে। আচ্ছা আচ্ছা, এখান থেকে বিক্রি করে না? করে এই কিছু ছোট খাটো গুলো করে। আচ্ছা আচ্ছা, ছোটখাটো গুলো করে, বড়গুলো করে না? বড়গুলো পাইকারি রেটে নেতাজি মোড় আমাদের বাস স্ট্যান্ড আছে, লালগোলা যা বাস মাছ ধরে এরকম নৌকো দিয়ে, মানে নৌকো দিয়ে। বড়শি বা জালে কেউ ধরে না? নৌকো দিয়ে ওই জাল ফেলে মাছ ধরে। বড়শি দিয়ে ধরে সন্ধ্যাবেলা, এমনি স্থানীয় লোক বসে এটা। সন্ধ্যাবেলায়? হ্যাঁ, এখানে সন্ধ্যাবেলায়। এই পাশের গ্রামটার নাম কি? এই রাধাকৃষ্ণপুর আছে, তারপর এটা হচ্ছে বয়রা। বয়রা? আচ্ছা আচ্ছা, ওদিকে ঘোষপাড়া রয়েছে দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ঘোষপাড়া, ওটা তারপর ওই দিকটা খান্দুয়া। আচ্ছা আচ্ছা, ওই দিকটাই হচ্ছে খান্দুয়া? হ্যাঁ, খান্দুয়া। এটা বিলবোরা কোপরা জিপি। আচ্ছা আচ্ছা, এই চরটাকে বলে চরবাগডাঙ্গা, তাই তো? এই সামনেটাই বলে। আরে অনেক। আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখান থেকে হচ্ছে বাংলাদেশের সীমানা শুরু? হ্যাঁ, মানে ওটা actual অতটা যেতে হবে না, এদিক থেকে আরো কিছুটা পড়বে এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর যে চরটা রয়েছে, চরের অর্ধেকটা বাংলাদেশে, অর্ধেকটা ভারতে। হ্যাঁ, ভারত। ওখানে বর্ডার লাইন করা রয়েছে, কাঁটাতার দেওয়া রয়েছে? কাটাতার দেওয়া নাই, মানে পিল পাইয়া দেওয়া আছে সব। পিলার দেওয়া রয়েছে? পিলার দেওয়া রয়েছে কিছুটা ছাড়া ছাড়া। বিএসএফ গার্ড দেয়? হ্যাঁ, ইন্ডিয়া বিএসএফ ক্যাম্প গার্ড আছে তো ওখানে। হ্যাঁ, ইন্ডিয়া ক্যাম্প আছে। ক্যাম্প আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ক্যাম্প আছে। ওটা বাখরালি, যেটা চর পড়ছে না, বাখরালি চর। হ্যাঁ, ওটাতে বাঁকুড়া, আপনার ইন্ডিয়ান ক্যাম্প আছে ওখানে। বাঁকুড়ালি চর। হ্যাঁ, বাখরালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই নৌকাগুলো সব ভারতের নৌকা? এগুলো সব ভারতের নৌকা। আচ্ছা, সমতল কিন্তু এরকম যদি হয়, মাঝখানে হঠাৎ করে নিচে নেমে গেল, মুশকিল হয়ে যাবে। বেশ নিচু, আমার মনে হচ্ছে এরকম নিচু আছে না। চলো, পদ্মাবতীতে স্নান করা হলো, চলো গাটা মুছি, তারপর কথা হচ্ছে। এই বালি অনেকটা সেই বকখালির মতো বালি, বকখালির সাদা বালির মতো বালি। আমাদের এখন ওই উপরে উঠতে হবে। প্রচণ্ড রোদ এবং তাপমাত্রাও যথেষ্ট বেশি, সেই কারণে মাথায় এরকম গামছা দিয়ে নিয়েছি। এই মাত্র স্নান করে উঠলাম, স্নান করে গা মুছতে মুছতে আবার ঘেমে যাচ্ছি, এত গরম। তো কিছু করার নেই, এইভাবে গামছাটা মাথায় দিয়েছি যাতে গামছাটাও শুকিয়ে যায় এবং রোদও না লাগে। তো এইরকম পথ দিয়ে উঠতে হচ্ছে। সেই কেদারকণ্ঠ ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, পায়ের আঙুলের ওপর বেশি ভর রেখো, পায়ের আঙুলে বেশি ভর রেখো, আর দেহের ঝুঁকিটা সামনের দিকে রেখো। এই যে টানছে কে এটা? টানছে? ও, কিরকম সিস্টেমটা একটু দেখাও। এই দড়ি? আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে দরজা জানলার খিল, যেগুলো দেওয়ালের মধ্যে ঢুকে থাকে, ওগুলো দিয়েছ। আর এই যে সুতো, এই সুতোটা ধরে যদি আমি টানি, বাহ, ওই দিকে চলে গেছে সুতো। জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে টিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওরকমভাবে বাজবে আর পাখি ভয় উড়ে যাবে। বেশ ভালো। কিন্তু ভাই, কতগুলো লিচু গাছ আছে? হ্যাঁ, 19-20টা, তো অনেক লিচু হবে, তো লিচুর পাহাড় হয়ে যাবে। এগুলো কাকা কি চাষ করছো? ওই যে নেট দিয়ে ঘেরাগুলো কি চাষ করছো? ফুলকপির চারা। ফুলকপির চারা? মানে চারা করে বিক্রি করবে এগুলো? বিক্রি না, জমিতে রোপণ করা। আচ্ছা আচ্ছা, মানে বীজ থেকে চারা করছে এগুলো, চারা করে নিজের জমিতে লাগাবে। তো এইটুকু অংশে কতগুলো চারা হবে? 1,500। 1,500 পিস?
আর কত জমিতে লাগাবে সেটা? 5 কাঠা হবে, 5 কাঠা জমিতে। 6 কাঠা, আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 কাঠা হবে। তো সামনে ফুলকপি সিজন আসছে তাহলে? ফুলকপি সব লাগা হয়ে গেছে। হয়ে গেছে, মানে এইগুলো লাগালে তো এই সময় ফুলকপির দামও বেশি হবে। এই যে ফাঁকা হয়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই সময় লাগালে তো দামও বেশি হবে। খরচ বেশি, খরচ বেশি, দামও বেশি। রিস্ক বেশি, হ্যাঁ, পোকার আক্রমণ সব থেকে মারাত্মক রিস্ক। বৃষ্টির জন্য নাকি? হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি তো এবার দেরিতে, অসুবিধা নেই। একবার ডুবে গেলেই শেষ। হ্যাঁ, আর এই লিচু বাগান কি আপনার? হুম, তো এই কত লিচু হয় এক সিজনে? লিচুর ঠিক নেই, এবার তো লিচুর ফলন ভালোই হয়েছে দেখছি এদিকে। এবার ভালো আছে। তাও কত লিচু হবে, কত কুইন্টাল? কুইন্টালে এগুলা বিক্রিতে না, এগুলা পিসে। পিসে? হ্যাঁ, লিচু কুইন্টালে না, পিস হিসেবে বিক্রি করি, কিন্তু আমরা তো দোকান থেকে কিনে খাই হচ্ছে ওয়েটে, পিস ওজনে ওজনে কিনে খাই। না, আমাদের পিসে। পিস কত করে দেয় তাও? বাজার মার্কেট হিসাবে তাও হাজারে 1000, হাজারে 1500, আচ্ছা, 1 টাকা পিস আর কি, তাই তো? 1800 হতে পারে। মানে 80 পয়সা পিস হয়ে যায় তখন। হ্যাঁ, আমাদের পিসের হিসাব। এবার তো আমের ফলনও ভালো না। আম তো নাই, নাই, ওই সুন্দরবনের দিকে কিছু হয়েছে আর মুর্শিদাবাদের ওই দিকটা কিছু হয়েছে দেখছিলাম। আমাদের টোটালি নাই, টোটাল নেই তো, শহরের দিকেও নেই। সব গাছ ফাঁকা। ও, তো এই হলো লালগোলার ভ্রমণ। লালগোলা ঘুরে দেখলাম পুরোটা যা যা ঘোরার আছে। তো আমরা আর ওই দিকে যাচ্ছি না বেশিটা, আমরা হচ্ছে এইখান থেকে এই যে লিচু বাগান, এখান থেকে একটা ভাইকে পেয়েছি টোটোয়, এই টোটোয় করেই লালগোলা স্টেশন ফিরে যাব। তো লালগোলার ভ্রমণ আমাদের শেষ হলো। তো লালগোলা স্টেশনে আবার চলে এসেছি, এখান থেকে আবার ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। তো একদিন কীভাবে লালগোলা ঘুরে দেখা যায় সম্পূর্ণ একটা দিন খুব সুন্দরভাবে, সেটা তোমরা দেখলে, এবং বিশেষত্ব কী আছে এই জায়গাগুলো সেগুলো তোমাদের জানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, যারা লালগোলা থেকে দেখছো তারা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকো, টাটা।